নবী মুম্বাইয়ের বেড়ে যাওয়া জনবসতির সাথে সাথে ওখানে খুব জোর কদমে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেল। সেসবের মধ্যেই একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনে কাজ করত নন্দিনী। ও একজন ইঞ্জিনিয়ার ছিল। এটা নন্দিনীর প্রথম প্রজেক্ট ছিল। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ও খুব এক্সাইটেড ছিল। এখনো পর্যন্ত তো কাজ ভালোই এগোচ্ছে। এভাবেই কাজ চললে আশা করি আগামী 6 মাসের মধ্যে বিল্ডিং এর বেসিক কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে, আর তারপর আমার ক্যারিয়ারে ভালো প্রোগ্রেস হবে। ইঞ্জিনিয়ার ম্যাডাম, ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে এটা ভুলে যাবেন না জানো যে আপনার একটা হাজবেন্ডও রয়েছে, যে আপনার বাড়িতে বসে অপেক্ষা করছে। মনে আছে, আমি বেরোতেই যাচ্ছিলাম আর তোমার কলটা চলে এলো। চলো এখন কল কাট করো, আমি আসছি। নন্দিনী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সাইটে বসে থেকে কাজ সুপারভাইজ করত। 6 মাস কেটে গেল, আর এখন বিল্ডিং এর সামনে লবির কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশনের কাজ চলছিল। সাবধানে মনোজ, সামলে কাজ করো। আজ্ঞে ম্যাডাম। নন্দিনী তার সমস্ত কর্মচারীর খুব খেয়াল রাখত। একদিন নন্দিনী হাফ ডেতে সাইট থেকে চলে গেল। বাড়ি পৌঁছে নন্দিনীর অনেক কাজ ছিল, কারণ আজ ওর প্রথম বিবাহ বার্ষিকী ছিল। নন্দিনী নিজের ঘরটাকে ডেকোরেট করলো আর তারপর নিজের হাজবেন্ডের জন্য তার ফেভারিট খাবার তৈরি করতে লাগলো। সব কাজ শেষ হওয়ার পর নন্দিনী একটা খুব ভালো জামা পরলো, আর এখন ও রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বিনোদ এসে গেল। সারপ্রাইজ, হ্যাপি অ্যানিভার্সারি। উইশ ইউ দ্য সেম। আমি ভেবেছিলাম তুমি ভুলে গেছো। এটা কি করে সম্ভব আমার প্রিয় হাজবেন্ড? এটা কি করে হতে পারে যে আমি আমার অ্যানিভার্সারি ভুলে যাব? আমি তো তোমার গিফটের জন্য গত 1 সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। এই দেখো, তুমি ফটোগ্রাফি করতে ভালোবাসো, তাই এই ক্যামেরা। আরে বাহ, আই লাভ ইউ নন্দিনী। বিনোদ নিজের গিফটটা দেখতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমার গিফট কই? ভুলে গেছো নাকি? টান টানা। বিনোদ নন্দিনীকে ডায়মন্ড নেকলেস গিফট করলো, যেটা দেখেই নন্দিনী ভীষণ খুশি হলো। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ নন্দিনীর ফোন বেজে উঠলো। 1 মিনিট বিনোদ, সাইড থেকে ফোন এসেছে। হ্যালো। হ্যাঁ মুকেশ, বলো। কি কি করে? সকাল পর্যন্ত তো সব ঠিক ছিল। ঠিক আছে, আমি আসছি। তুমি এখনই যাবে? সাইটে একটা প্রবলেম হয়ে গেছে, আর্জেন্ট যেতে হবে। আমি 2 ঘন্টার মধ্যে চলে আসব। ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে নাও প্লিজ। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। নন্দিনী নিজের বাড়ি থেকে সাইটে যাওয়ার জন্য বেরোলো। ও সাইটে পৌঁছানোর পর ওখানে সুপারভাইজার ওকে প্রবলেমটা বলল। কিন্তু টেরেসের কাজ তো 1 মাস আগেই হয়েছিল। হঠাৎ ওখানে দেওয়ালে কি করে ক্র্যাক হতে পারে? এটাই তো বুঝতে পারছি না ম্যাডাম, আপনি নিজে গিয়ে দেখুন না একবার। ঠিক আছে, চলো গিয়ে দেখি। নন্দিনী সুপারভাইজারের সাথে ওপরে গেল আর ওখানে গিয়ে দেওয়ালের ক্র্যাকটা দেখতে লাগলো। ম্যাডাম, এই দেওয়ালটা যদি আরো লোড পড়ে তাহলে এই বিল্ডিং এর সব দেওয়ালই ক্র্যাক হয়ে যাবে, কিন্তু এই ক্র্যাকটা কেন হলো সেটাই বোঝা যাচ্ছে না। নন্দিনী সুপারভাইজারের দিকে ঘুরলো আর হঠাৎ ওর পা পিছলে গেল আর ও ব্যালেন্স হারিয়ে ফেলল। ম্যাডাম! নন্দিনী সোজা লবির কনস্ট্রাকশনের রডের ওপর পড়ে গেল, আর ওই রড নন্দিনীর শরীরের এপার ওপার হয়ে গেল। নন্দিনীর খুব ভয়ানক মৃত্যু হলো। বিনোদ প্রায় নন্দিনীর ফটো দেখে খুব কাঁদতে থাকতো। কনস্ট্রাকশনের কাজ বন্ধ হলো না, কাজ চলতে থাকলো। কিন্তু সূর্য অস্ত গেলে লোকেরা নন্দিনীর চিৎকার শুনতে পেত। চিৎকার শুনে সমুদ্র পালিয়ে যেত। যে কোনোভাবে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ পুরো হলো। ওখানে মানুষ এসে থাকতে শুরু করলো, কিন্তু প্রতিদিন রাতে নন্দিনীর চিৎকার শুনে মানুষ ভয় পেয়ে যেত। তারপর কয়েক মাস পর এখানে এক মহিলা থাকতে এলো, মধুলিকা। মধুলিকা একটা মিডিয়াম ছিল, মানে এই যে ও আত্মাদের সাথে কথা বলতে পারত আর আত্মারা ওর শরীরের মধ্যে প্রবেশও করতে পারত। এক রাতে মধুলিকা নন্দিনীর চিৎকারের আওয়াজ শুনতে পেল। ও ওর কাছে দৌড়ে গেল। মধুলিকা দেখতে পেল নন্দিনীর আত্মা কাঁদছে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু কি করে? কারণ আমি একজন মিডিয়াম, মানুষ আর আত্মার মাঝে।
তোমার আত্মা এখানে কি করে এলো? নন্দিনীর আত্মা ওকে পুরো ঘটনাটা বলল। ও, তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু তোমার শেষ ইচ্ছে কি ছিল যা অসম্পূর্ণ রয়ে গেছে যে তুমি এখানেই রয়ে গেছো? আমি আমার হাজবেন্ডকে নিজের হাতে খাবার খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আমার মৃত্যু হয়ে গেল। আমি তোমার এই ইচ্ছে পূরণ করে দিতে পারি আর তোমাকে মুক্তিও পাইয়ে দিতে পারি। কি এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, আসছে পূর্ণিমাতে আমি তোমাকে ডাকবো। তোমাকে আমার শরীরে প্রবেশ করতে হবে, তারপর নিজের ইচ্ছে পূরণ করতে হবে, আর তারপরেই তুমি মুক্তি পেয়ে যাবে। কিন্তু ততদিন তুমি কাউকে ভয় দেখাবে না। প্রমিস? প্রমিস। পরের দিন মধুলিকা বিনোদের সাথে দেখা করতে ওদের বাড়ি গেল। আপনি নন্দিনীর হাজবেন্ড, তাই না? আগে হ্যাঁ, কিন্তু আপনি হয়তো জানেন না যে নন্দিনী অনেকদিন হয়ে গেল মারা গেছে। আমি জানি, আর এটাও জানি যে এখনো নন্দিনী মুক্তি পায়নি। আপনি কি বলতে চাইছেন? আমি একটা মিডিয়াম, মানে মানুষ আর আত্মাদের মাঝের একটা দরজা। আমি আপনাকেও দেখতে পাই আর আত্মাদেরও দেখতে পাই। আর কালকেই আমি নন্দিনীর আত্মার সাথে দেখা করেছি। আত্মা? বিনোদ, নন্দিনী এখনো পর্যন্ত মুক্তি পায়নি, কারণ ওর শেষ ইচ্ছে এখনো অসম্পূর্ণ রয়েছে। ও তোমাকে নিজের হাতে ডিনার খাওয়াতে চেয়েছিল। যতদিন না ওর শেষ ইচ্ছে পূরণ হচ্ছে ততদিন ওর আত্মা ঘুরে বেড়াতেই থাকবে। কিন্তু এটা আর কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। হয়তোবা এই জন্যই আমাকে ওই বিল্ডিং এ আনা হয়েছে। আমি একটা মিডিয়াম, যে কোনো আত্মাকে আমি যদি ডাকি সে আমার শরীরে প্রবেশ করতে পারে। আর আসছে পূর্ণিমার দিন নন্দিনীর আত্মা আমার শরীরে প্রবেশ করবে, তখন ও তোমাকে খাবার খাওয়াবে, হয়তোবা ও কাঁদবেও, কিন্তু এরপরে ও মুক্তি পেয়ে যাবে। এই জন্য আপনাকে আসছে পূর্ণিমার দিন আমার বাড়িতে আসতে হবে। আমি নিশ্চয়ই আসবো। বিনোদকে সহানুভূতি দেখিয়ে মধুলিকা ওখান থেকে চলে গেল। পূর্ণিমার দিন এলো আর মধুলিকা সকাল থেকে প্রস্তুতি শুরু করলো। ও মাটিতে পেন্টাগন তৈরি করলো, বিভিন্ন রকমের পাথর রাখলো আর বিকেল থেকে মেডিটেশনে বসে পড়লো। প্রায় 7টা নাগাদ ওর বাড়ির ডোরবেল বেজে উঠলো আর বিনোদ এলো। যখনই আমার মেডিটেশন শেষ হবে আমি নন্দিনীকে ডাকবো। তারপরে ঘরের আলো সব নিভে যাবে আর বাতাস খুব জোরে বইবে, আর তখন নন্দিনী আমার শরীরের মধ্যে প্রবেশ করে যাবে। এই খাবারটা আমি বানিয়ে রেখেছি, নন্দিনী আপনাকে এটা খাওয়াবে আর তারপর অজ্ঞান হয়ে যাবে। তারপরে ও মুক্তি পেয়ে যাবে। ওর কোনো কষ্ট হবে না তো? না। ঠিক আছে। আর তারপরে মধুলিকা মেডিটেশনে বসে পড়ল। কিছুক্ষণ পরে, নন্দিনী, নন্দিনী, তোমার বিনোদ চলে এসেছে। ব্যাস এটা বলা মাত্রই হাওয়া খুব জোরে বইতে লাগলো, ঘরের আলোগুলো জ্বলতে নিতে শুরু করলো। আর তারপরে মধুলিকা যখন চোখ খুললো তখন বিনোদ, বিনোদ, আমি তোমার নন্দিনী। কেঁদো না বিনোদ, না হলে আমিও নিজেকে সামলাতে পারবো না। অনেকক্ষণ ধরে দুজনে একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। নন্দিনী, তোমার শেষ ইচ্ছে? আর বিনোদ নন্দিনীর সামনে প্লেট রেখে দিল। নন্দিনী কাঁদতে কাঁদতে একটা রুটির টুকরো ছিঁড়ল আর সবজিতে ডুবিয়ে বিনোদকে খাইয়ে দিল। বিনোদ কাঁদতে কাঁদতে খাবার খাচ্ছিল আর নন্দিনী ওকে খাওয়াতে থাকলো আরো খেতে থাকলো। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আর তারপর নন্দিনী অজ্ঞান হয়ে গেল। বিনোদ কিছুক্ষণ কাঁদতে থাকলো আর তারপর ও মধুলিকার মুখে জল ছিটলো। আপনি ঠিক আছেন? আগে হ্যাঁ, এবার নন্দিনী মুক্তি পেয়ে গেছে। এরপর থেকে ওর চিৎকার কেউ আর কোনোদিন শুনতে পাবে না। বিনোদ নিজের চোখের জল মুছল। থ্যাংক ইউ। দিল্লির এক সাধারণ সোসাইটিতে থাকতো এক বসু পরিবার। সেখানে ছিল মা অনিতা আর তার মেয়ে প্রিয়া। প্রিয়া, টিফিনটা তো নিতে ভুলে গেলি। থাক মা, আমার দেরি হয়ে যাচ্ছে, বন্ধুরা অপেক্ষা করছে, আমি ক্যান্টিনে খেয়ে নেব।
ওহ, এখনকার এই ছেলেমেয়েরা না। তখনই ওনাদের প্রতিবেশী বাইরে বেরিয়ে আসেন। যা বলেছেন মিসেস বোস, আমার ছেলেও না এরকমই করে। দেখুন না, সকাল থেকে ওর জন্য টিফিন তৈরি করলাম, আর এখন টিফিনটা না নিয়েই চলে গেল। আপনার কষ্টটা বুঝতে পারছি, আজকাল তো এরকমই হয়। অনিতা, সুশীলা রোজ নিজেদের মধ্যে কথা বলতো। বছর ঘুরে যায়, কিন্তু তাদের রুটিন বদলায় না। এদের ঘর এতটাই কাছাকাছি ছিল যে আড্ডা দিতে এদের বাড়ি থেকে বেরোতে হতো না। একদিন রাতে সেই সোসাইটিতে একটা চোর এলো। সে দেখলো সব বাড়ির কোনো না কোনো লাইট জ্বলছে। এই রে, বিল্ডিং এ সব লোক জেগে আছে, আমার পরে আসাই উচিত হবে। কিন্তু হঠাৎ তার নজর অনিতার ঘরের ওপর পড়ল। ওই ঘরে মনে হচ্ছে কেউ নেই, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। চোরটা পাইপ বেয়ে ওপরে উঠতে লাগলো। ওপরে উঠে একটা তারের সাহায্যে সে জানালার হুড়কো খুলে দিল। কিন্তু যখনই সে ভেতরে গেল, এক ভয়ানক দৃশ্য দেখতে পেল। ওর সামনে অনিতা আর প্রিয়ার লাশ পড়েছিল। চোর ঘামতে লাগলো, বুঝতে পারছিল না কি করবে। চোর তাড়াতাড়ি পাইপ বেয়ে নিচে নেমে আসলো আর পালিয়ে গেল। সেখান থেকে বেরিয়ে সে সোজা পুলিশ স্টেশনে গেল আর ইন্সপেক্টরকে সব কথা জানালো। হতে পারে তুমি চুরি করতে গিয়ে ওদের দুজনকে খুন করেছো, আর বাঁচার জন্য আমার কাছে এসেছো। না স্যার, আমি এরকম কিছুই করিনি। ওই লাশ দুটো দেখে আমি ভয় পেয়ে গেছি আর সোজা এখানে এসেছি। আমি চোর হতে পারি, কিন্তু খুনি নই। হাবিলদার, একে অ্যারেস্ট করো। চোরটাকে জেলে বন্দি করে ইন্সপেক্টর আর হাবিলদার অনিতার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। ইন্সপেক্টর বডি পরীক্ষা করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিল। পরের দিন ইন্সপেক্টর ফরেনসিক এক্সপার্টের সাথে দেখা করতে গেল। স্যার, এই দুজনের মৃত্যু 3 মাস আগেই হয়ে গেছে। হোয়াট? এরা 3 মাস ধরে মরে পড়ে আছে আর বডি থেকে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না? সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার। এতক্ষণে তো বডি ডিকম্পোজ হতে শুরু হওয়ার কথা। আর মৃত্যুর কারণ? ছুরিতে। প্রিয়াকে অন্য কেউ ছুরি মেরেছে, আর অনিতা নিজেই নিজেকে ছুরি মেরেছে। এটাও তো হতে পারে অনিতা প্রিয়াকে মারার পর নিজেকে মেরেছে। হ্যাঁ, এটার চান্স খুবই বেশি। ঠিক আছে স্যার। সেখান থেকে ইন্সপেক্টর সুশীলার বাড়ি যায়। স্যার, ওদের কে মেরেছে? এটাই তো জানার আছে। যাই হোক, এটা বলুন তো, 3 মাস ধরে আপনার পাশের বাড়ির ঘর বন্ধ হয়ে পড়ে আছে, অথচ আপনার কোনো সন্দেহ হয়নি? না স্যার, কাল অবধি তো সব ঠিকই ছিল। সব ঠিক ছিল মানে? কালকেই তো মিসেস বোসের সাথে আমার কথা হলো। হোয়াট? কি করে সম্ভব? ওরা তো মারা গেছে, 3 মাস হয়ে গেছে। কি? না স্যার, আপনি যে কাউকে জিজ্ঞেস করে নিন, ওরা তো কালকেও বেঁচে ছিল। এই কালকেও তো আমি প্রিয়াকে দেখেছি। এটা শুনে ইন্সপেক্টর অবাক হয়ে যায়। উনি ভাবতেই পারছিলেন না এটা কি করে হতে পারে। ইন্সপেক্টর বাকি লোকেদেরও জিজ্ঞাসা করে, কিন্তু সবাই একই উত্তর দিল, ওই মা আর মেয়ে কাল পর্যন্ত জীবিত ছিল। কিছুদিন পর সুশীলা পুলিশ স্টেশনে আসে ইন্সপেক্টরের সাথে দেখা করতে। স্যার, কিছু একটা গড়বড় আছে। কেন? কি হলো? এখনো ওই ঘরে লাইট জ্বলে, রোজ রোজ ধূপের গন্ধ আসে। মনে হয় যেন ঘরে কেউ আছে। কি সেটা তো বুঝতে পারি না। কিন্তু আমরা তো এই বাড়িটা সিল করে দিয়ে এসেছি। স্যার, আপনি নিজেই একবার ইনভেস্টিগেট করুন। ঠিক আছে, আজকে রাতে আমি নিজেই যাব। সুশীলা ওখান থেকে চলে যায় আর ইন্সপেক্টর দ্বিধায় পড়ে যায়। সেই দিন রাতে ইন্সপেক্টর আর হাবিলদার বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের জিপে বসেছিল। স্যার, এখনো অবধি তো সব ঠিক আছে। তাছাড়া আমরা তো বাড়িটা সিল করেছি, কি করে সেখানে কেউ ঢুকে যেতে পারে? হ্যাঁ, এই কেসটা খুবই অদ্ভুত। মারা গেছে 3 মাস হয়ে গেছে, অথচ সবাই বলছে ওরা নাকি বেঁচে আছে। কিছু একটা গন্ডগোল তো আছেই সঞ্জয়, সেটাই আমাদের জানতে হবে। ঠিক আছে স্যার, আপনি একটু রেস্ট নিতে পারেন, আমি বাড়িটার দিকে নজর রাখছি। না সঞ্জয়, এই কেসটা আমার ঘুম ছুটিয়ে দিয়েছে। আমার ঘুম আসছে না। তাহলে চলুন স্যার,
আমি আর আপনি ফোনে সাপ লুডোর গেম খেলি। ভালো আইডিয়া, আমরা জেগেও থাকবো আর এন্টারটেনমেন্টও হবে। ইন্সপেক্টর হাবিলদার ফোনে সাপ লুডো গেম খেলছিল। হঠাৎ অনিতার ঘরের লাইট জ্বলে ওঠে। ওই দেখো সঞ্জয়, লাইট অন হলো কি করে? ওরা দুজন জিপ থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালো। আর তখনই অনিতাও বাইরে এসে দাঁড়ায়। ওই দেখে ওদের মাথা ঘুরে গেল। হাবিলদার ওখানেই অজ্ঞান হয়ে যায়। সঞ্জয়, সঞ্জয়, ওঠো সঞ্জয়, ওঠো। ভূত 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 স্যার, ওখানে ভূত। ইন্সপেক্টর হাবিলদারকে জিপে বসিয়ে দেয় আর একা অনিতার বাড়ির দিকে যেতে থাকে। ইন্সপেক্টর গেটের তালা খুলে ভেতরে গেল। ভেতরে যেতেই জোরে জোরে ঝগড়ার আওয়াজ শুনতে পেল। আমি বলছি প্রিয়া, ওই ছেলেটা তোমার জন্য ঠিক না। মা, আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। এই দিন দেখার জন্য তোকে আমি মানুষ করেছি। আমি জানি না। ওই ছেলেটা 3 বার বিয়ে হয়েছে আর 3 বার ডিভোর্স। কোনো মেয়ে ওকে বোঝেনি তাই। আর মা, আমরা একে অপরের পরিপূরক। ও তোর সাথে তাই করবে যাও আগের বউদের সাথে করেছে। মা, তুমি ওকে ভালো করে জানো না তাই। যাই হোক, আমি ওর বাচ্চার মা হতে চলেছি। হে ভগবান, এ তুমি কি করলে? সবার কাছে এবার আমি মুখ দেখাবো কি করে? সমাজ আমাকে কি বলবে? বাপ মরা মেয়েকে আমি শিক্ষা দিতে পারিনি। মা, তুমি এখনো সমাজের কথা ভাবছো, আমার না। আমি তোমার কথাই ভাবছি, আর তোমাকেও এই সমাজেই থাকতে হবে। তাই কালই তোমার অ্যাবর্শন করাতে হবে। আমি অ্যাবর্শন করাবো না, তোকে করাতেই হবে। না, করাবো না। প্রিয়া, তোকে করাতেই হবে, না হলে আমি। না হলে কি? মেরে ফেলবে তো? হ্যাঁ। বলেই অনিতা প্রিয়াকে ছুরি মেরে দেয়। আমি কি করলাম? প্রিয়া আমার মেয়েটাকে মেরে ফেললাম। তারপর অনিতা নিজেকেও ছুরি মেরে দেয়। সব ঘটনাটা ইন্সপেক্টর স্বচক্ষে দেখে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে জ্ঞান ফেরার পর সে বুঝতে পারছিল না তার সাথে কি হয়েছে, কি করে আর কেন মার্ডার হলো সেটা তো সে বুঝতেই গেছিল। কিন্তু ফাইলে সে কি লিখতো? অনিতা আর প্রিয়ার আত্মাই তাকে সব জানিয়েছে। আজও সেই বাড়িতে অনিতা আর প্রিয়ার ঝগড়ার আওয়াজ শোনা যায়। প্রতিবেশীরা সেই ভয়ে রাতে বাড়ির বাইরে বেরোয় না। আর এই বাড়ি দিল্লির হন্টেড জায়গার মধ্যে গণ্য করা হয়।